বাধিত করেছেন এই বৃন্দাবন স্থাপনের জন্য, তাদের এবং তাদের পরিবারের প্রতি প্রত্যেকের, আপনাদের এবং আপনাদের পরিবারের প্রতি প্রত্যেকের, একই সঙ্গে এখানকার বিভিন্ন শুভ সামাজিক সংগঠন, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন এবং যারা প্রত্যক্ষে এবং অপ্রত্যক্ষে দানে দক্ষিণায় সাহায্যে সহযোগিতায় সর্বপ্রকার সানুকম্পী সহমর্মিতা প্রদান করেছেন এই উৎসবকে সফল এবং সার্থক করে তোলবার জন্য তাদের পরিবারের প্রতি প্রত্যেকের সঙ্গে বিশ্বজনীন সকল প্রাণ সকল অস্তিত্বের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর এবং সামগ্রিক ইষ্টময় জীবন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাদ পদ্মে আমি আন্তরিক অমলিন অকৃত্রিম অকপটতার সাথে প্রার্থনার চেষ্টা করি। আজকে যে বিশেষ দিনটিতে আমরা সম্মিলিত হয়েছি, এই দিনটি ভারতবর্ষের ইতিহাসে শুধু নয়, আজকে আন্তর্জাতিক যুব দিবস পালিত হচ্ছে। আজকের এই দিনটি শ্রী শ্রী ঠাকুরের সামনে যার প্রতিকৃতি আছে তার আবির্ভাবই বলবো, জন্ম বলবো না, তার আবির্ভাব দিবস। আর এখানে আমার সহযোদ্ধা, আমার সহকর্মী দিলীপ, কানু, এরা আরও অনেকে, আমার গুরু ভাই, আমি সবার নাম জানি না, প্রত্যেকে একত্রিতভাবে এই যে আয়োজন করেছেন তাকে দেখুন। এখানে কোনো চ্যানেল নেই, এখানে কোনো সংবাদপত্রের রিপোর্টার নেই, থাকবেও না কোনোদিন, ডাকলে বললে আসবেও না কখনো, আক্ষেপ করবেন না, দুঃখ পাওয়ার কিছু নেই। 1902 সালে যখন ইনি বাংলা থেকে বিদায় নিলেন, জগৎ থেকে অন্তর্হিত হলেন, 1902 সালে যখন উনি তার জাগতিক পার্থিব দেহকে ত্যাগ করলেন বেলুড়ের মাটিতে, সেদিন রাত্রি 9:30 সেদিনও কেউ উপস্থিত ছিলেন না, কয়েকজন সন্ন্যাসী এবং ভক্তবৃন্দ এবং গ্রামবাসী ছাড়া। তিনি পেয়েছিলেন জানেন বিদ্রোহ। অনেক বিদগ্ধ ধনী বাংলার মানুষকে আমন্ত্রণ জানালেও সেদিন কেউ এসে উপস্থিত হননি। পরের দিন কোনো সংবাদপত্রে তার তিরোধানের খবর প্রকাশিত হয়নি। যেদিন চলে গেলেন 1902 সালে, তার পরের দিন কোনো সংবাদপত্র তার তিরোধানের খবর পরিবেশন করেননি। সেখানে কোথায় কানু আর দিলীপ, কোথায় বেণীমাধব, তাহলে আমার গুরু ভাই, আমার গুরুবোন, আমার সতীর্থা যারা ঠাকুর অনুকূল চন্দ্রের উৎসব করছেন, সেখানে এই খবরকে সম্প্রসারণ করার জন্য কেউ আসবেন? অকল্পনীয়, অভাবনীয়, অবর্ণনীয়, ভাবা যায় না। তবুও আমরা এখান থেকেই অনুভব করতে পারছি আজকের চলমান, আজকের প্রবহমান জীবনের কোথায় কোথায় আমাদের ধাক্কা খেতে হচ্ছে। আমি আমার একটা মেমোরি রিকল করছি, আমার একটা ছোট্ট স্মৃতি, যার প্রতিকৃতি পদপ্রান্তে আমরা এখানে বসে আছি। ফ্রম মাই চাইল্ডহুড, একদম ছোটবেলা থেকে আমি তার কাছে, তার সাথে, তার সঙ্গে থেকেছি টিল 1969, 26 জানুয়ারি 4:55 পর্যন্ত। 27 জানুয়ারি তিনি জাগতিক দেহ ত্যাগ করে অনুকূল গৃহে প্রত্যাবর্তন করছেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত আমি থেকেছি। আমার কাছে দাঁড়িয়ে আঙুলের অস্থি এবং সারা শরীরের ভস্য আজও সংরক্ষিত আছে। সেই স্মৃতি একটু স্মরণ করি আপনাদের কাছে। আজকে আমি কথা বলতে পারি না, আমি হয়তো ভালো করে গুছিয়ে বলতে পারবো না। আপনারা আপনাদের মহত্ব, আপনাদের দক্ষতা, আপনাদের ক্ষমতায়, ধী এবং মেধা দিয়ে আপনারা বিষয়কে মালা গেঁথে নেবেন। ঠিক আপনারা যেমন বসে আছেন, এনার সামনে ঘরটার নাম অ্যালুমিনিয়াম শিট দিয়ে বানানো পার্লার ঘর, সেখানে আমিও বসেছিলাম। অল অফ এ সাডেন এইরকম ডান দিকে বসেছি আমি, ওনার ডান দিকে বসে আছি, উনি মাঝখানে। অল অফ এ সাডেন তিনি আমার দিকে তাকালেন, তাকিয়ে আমাকে বললেন, এই তোকে যদি কেউ নিন্দে করে, সমালোচনা করে, অপমান করে, অশ্রদ্ধা করে, তোর কেমন লাগবে না? আমি বললাম, ভালো লাগবে না। উইক জিজ্ঞেস করতো, মানে আমার পাশে যিনি ছিলেন। এইরকম করে ঘরে যত মানুষ ছিলেন প্রত্যেককে জিজ্ঞাসা করলেন, প্রত্যেকে একে আনসার করলেন, ভালো লাগবে না ঠাকুর। ঠাকুর ঠিক দুটো হাত এরকম চিৎ করে দিলেন, দেখেছি সারা, যা কেউ চায় না, যা কেউ পছন্দ করে না, যা কেউ ভালোবাসে না, তাও সালে এখনো আমার ঘরের মধ্যে টিকে রয়েছে। আমার এখানেও যা দেখতেছিস,
সারা দুনিয়া ভরে এটাই। ঠিক এইখান থেকে স্টার্ট হলো প্রবলেমটা। আমি কাউকে ভালোবাসবো না এতক্ষণ আমার স্নেহধন্য, আমার অত্যন্ত প্রতিভাজন সহযোদ্ধা, সহকর্মী, আমার সতীর্থ, যার পরিবারের সাথে আমার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক, এই পরিবারের সাথে, নির্মল পাল, ঠিকই প্রেমের কথা বলছিল। আমি আজকে খুব আনন্দ পেলাম, আমার আগে যিনি প্রাক কথনকে নিবেদন করলেন, আমার প্রতিভাজন সজলের প্রথম পুত্র সোহম সুন্দর, ওরাও এই সমস্যার কথা বলছিলেন, প্রেমের কথা বলছিলেন। কোথা থেকে আসবে প্রেম? এখন তো সিনেমায়, মৌচাকের সিনেমায় দেখেছি, বেশ করেছি, প্রেম করেছি, করবোই তো। সে প্রেম, যেসব প্রেমের কথা এরা বলছে, সে প্রেম আসবে কোথেকে? পাঁচা পিঠে শাড়ি হয়ে তুলবেই তো এসব প্রেমের কথা শুনছি। লাভ লাভ লাভ, 100% লাভ। এখন তো এইসব শুনতে পাচ্ছি আমরা সে প্রেম কোথায় পাবো, কোথায় দেখবো? একটা মজার কথা বলি প্রেমের কথা। আমাদের, আমি নামটা বলবো না, আমাদের বাংলা চলচ্চিত্রের খুব বিখ্যাত একজন নায়িকা, আপনারা সবাই থেকে চেনেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আমাদের গুরুভ্রাতা, সহপ্রতি ঋত্বিক, আমার তো অগ্রজ প্রতিম শ্রদ্ধেয়। উনি আমাকে একদিন ডেকেছেন তার কাছে, আমি সেখানে বসে কথা বলছি ওনার সামনে। অল অফ এ সাডেন সেই বাংলার নায়িকা এসে ওনাকে বললেন, দাদা আমার বিয়েতে আপনাকে নেমন্তন্ন করলাম, এতবার করে বললাম, আপনি গেলেন না। উনি নাকে এরম করে নস্যি দিতে দিতে বললেন, পরেরটায় যাব। আমি তখন ওনার দিকে তাকিয়ে বললাম, পরেরটায় যাবেন মানে? বলো 3টে হলো, নিশ্চয়ই সামনে আরেকটা হবে। এরকম প্রেম আমরা দেখছি। এই যে আমাদের কাছে বসে আছে একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাধুরী মাইতি, এনার মেয়ে জামাই রাঁচিতে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এদের আন্ডারে ডক্টরেট করছে। আমি দুটো সেমিনারে গেছি ওখানে। আশ্চর্যের বিষয়, ডক্টরেট করেছে, ডক্টরেট, আমার সাথে পরিচয় হয়েছে, ডক্টরেট করেছে তার ঘরে, রাঁচিতে নয়, অন্য জায়গায় ডক্টরেট করেছে। তার ঘরে আমাকে নেমন্তন্ন করেছে। আমি তাকে বললাম, একটু চা করে দেবে? পারি না। পারো না? চা করতে পারো না? কফি? একদম পারি না। তুমি চা খাও না? হ্যাঁ খাই। কফি খাও না? হ্যাঁ খাই। কোথেকে? হোম ডেলিভারি। আর তুমি রান্না করো? বলে হ্যাঁ, রান্না করতে পারো। খাও না? সকালে, দুপুরে, রাত্রি। হ্যাঁ। কি করে আসে? হোম ডেলিভারি। সকাল থেকে ল্যাব, কোচিং, কলেজ, ক্লাস, টিউশন, আমার কোনো সময় নেই। তোমার বাচ্চা দেখে কে? এসে দিয়ে দিই। আমি আশ্চর্য হয়ে গেলাম, ভাবলাম এরপরে বাচ্চাও হোম ডেলিভারি হবে। সুতরাং ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে, আমাদের দেখতে দেখতে কোনো বুঝতে অসুবিধা হয় না, আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। আপনি হোম ডেলিভারি বাচ্চা না দেখলেও কলকাতা শহরে ঘাটে দেখবেন 150 টাকা করে ভাড়া এক একটা বাচ্চা, কাঁধে নিয়ে ভিক্ষে করে বেড়াচ্ছে। আমি একদম প্রত্যক্ষদর্শী, এইরকম একজন ভিক্ষাজীবী ব্যক্তিকে আমি দীক্ষা দিয়েছি। তিনি আমাকে নিজে ইনফর্ম করেছেন, আমাকে চোখে দেখিয়ে দিয়েছেন, 150 টাকা 8 ঘন্টার জন্য ভাড়া, বাচ্চা কোলে নিয়ে কেটে কেটে দরজা দরজা ভিক্ষে করছে। মিথ্যে কথা বলছে না, হোম ডেলিভারি আসা শুরু হয়ে গেছে বাচ্চা ভিক্ষাটি থেকে, এরপরে ঘরে ঘরে চলে আসবে দেখবেন। এই যে পরিবেশ এবং পরিস্থিতির প্রেক্ষাপটে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র? তিনি এখানে গুরুগিরি ব্যবসা করতে আসেননি। তিনি তার সৎসঙ্গের মধ্য দিয়ে দীক্ষা দান করে শিষ্য বাড়াবার মতন প্রতিষ্ঠান করতে আসেননি। তিনি আমাদের কাছ থেকে একটা নয়া পয়সা নেওয়ার জন্য আসেননি। আমি আমার জীবনে ওনার জাগতিক শেষ মুহূর্ত পর্যন্ত হাত দিয়ে একটা পয়সাও কখনো ছুঁতে দেখিনি। আমি দেখিনি, কখনো ছুঁতে দেখিনি হাত দিয়ে একটা টাকা বা একটা পয়সা স্পর্শ করছে। তাহলে তার তাৎপর্য এবং ভূমিকা কি এখানে সৎসঙ্গে, এই উৎসবে? বেনি মাধবতলায় আমার গুরু ভাইরা উৎসব করছেন, এই তাৎপর্য কি? আমি খুব বেশিক্ষণ কথা বলবো না। আমি 2:45 এখানে সে চেয়ারে বসে আছি। আমি অবাক, আমি বিস্মিত, আমি মুগ্ধ। আমার সমস্ত আত্মীয়বৃন্দ একচুল নড়াচড়া না করে একভাবে সকাল থেকে এখানে বসে আছেন। আপনাদের প্রণাম জানাতে ইচ্ছে করছে, আপনারা আমার প্রণাম স্বীকার করবেন। এত ধৈর্য, এত স্থৈর্য, এত গভীর মননশীলতার সাথে আপনারা এখানে বসে আছেন। আপনাদের প্রত্যেককে আমার হার্দিক ঐকান্তিক প্রণাম জানাচ্ছি। আমি খুব অল্প সময় কথা বলবো, খুব বেশিক্ষণ কথা বলবো না। তার তাৎপর্য কোথায়? যারা বসে আছেন আমার সামনে, যারা বসে আছেন, আমি মঞ্চ থেকে একটা সাদা কাগজ আর একটা ডট পেন অথবা পেন্সিল আমি কাউকে বলবো এরা আপনাদের কাছে পৌঁছে দিতে, একটা একটা করে।
খালি একটা অনুরোধ করবো, একটা নিখুঁত গোল বৃত্ত তৈরি করে দিন। শুধু একটাই অনুরোধ থাকবে, একটা নিখুঁত গোল বৃত্ত তৈরি করে দিন। যারা বসে আমার কথা শুনছেন প্রত্যেকে বলবেন, হ্যাঁ বৃত্ত আমরা তৈরি করতে পারবো, নিশ্চয়ই পারবো, কিন্তু এবড়ে খেবড়ে হয়ে যাবে, নিখুঁত হবে কিনা বলতে পারছি না। এটা সবাই আনসার হবে, ভুল বলছি না তো আমি? সবাই বলবে নিখুঁত হবে কিনা, গোল করে দিতে পারবো, কিন্তু এবড়ে খেবড়ে হবে, নিখুঁত হবে কিনা বলতে পারবো না। এই আমাদের বর্তমান যোগ্যতা, দক্ষতা, পুঁজি, এইটুকু পুঁজি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু আমি যদি বলি এই পুঁজি এবং শক্তি, দক্ষতা, যোগ্যতা প্রত্যেকের ভেতরে আছে। আমি যদি একটা কম্পাস আপনাদেরকে দিয়ে দিই, একটা কম্পাস নিয়ে এরকম একটা পোডিয়ামের ওপরে রেখে একটা গোল চক্কর দিলে পরে নিখুঁত গোল একটা বৃত্ত হয়ে যাবে, হবে কি না? একদম নিখুঁত গোল একটা বৃত্ত হবে। এই কম্পাসটাই হচ্ছে আমাদের গুরু, এই কম্পাসটাই হচ্ছে আমাদের আদর্শ, এই কম্পাসটাই হচ্ছে আমাদের ইষ্ট। তিনি একদম এক্টোপ্লাস্মিক থেকে যখন জায়গাটা, আমি জাস্ট জায়গা থেকে ফিটাস থেকে আমি মানুষ থেকে আমি যখন দেহ ত্যাগ করে এক্টোপ্লাস্মিক রেঞ্জে চলে যাচ্ছি, দেহাতীত শরীরাতীত হয়ে যাচ্ছি, তখন পর্যন্ত আমার অবস্থান কেমন থাকবে? যার শ্রী চরণপ্রান্তে আমরা কথা বলছি, ইনি একটা কম্পাসের ভেতর থেকে আগমন থেকে নির্গমন পর্যন্ত সমস্ত পর্যায়ক্রমে স্তরে স্তরে বর্ণনা করেছেন। হোয়াট টু স্পিক, when to speak and how to speak, কি বলতে হবে, কখন বলতে হবে, কেমন করে বলতে হবে, কি বলতে হবে। আমি আমার বউয়ের সাথে কথা বলতে পারি না। আপনি দেখুন না, বাড়িতে গিয়ে, এখন তো অনেকটা রাত্রি হয়েছে, প্রায় 8টা রাত্রিবেলায় বাড়িতে পৌঁছবো, এরকম একটু বেশি রাত্রিরে যখন পৌঁছি, আমার একটা হ্যাবিট আছে বাড়িতে পৌঁছে গিয়ে একটু চা খাওয়া, 2টো হোক, 2:30 হোক, 3টে হোক, আমি পৌঁছে একটু চা খাই। বাড়ি থেকে বেরোবার সময় একটু চা খাই। আমি যখন বাড়িতে গিয়ে পৌঁছে বলবো একটু চা হবে, তখন তো অনেক রাত্রি শুয়ে আছে, হাফ লেপের নিচে, কোমর পা হাঁটু টান টান করে, কিচ্ছু বলবে না আমাকে। কি করবে জানেন? একটা ছোট্ট শব্দ করবে, কিচ্ছু না, একটু চা হবে। তারপরে ভলিউমটা দিচ্ছি, শর্ট ভলিউম লক্ষ্য করবে, দিচ্ছি, তারপরে আওয়াজটা হবে ঠস করে টেবিলে, না দিয়েছি গেল। কি বিউটিফুল শব্দ এটা! আমেন না অনেকেরই। শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাকে নিয়ে গেছে আরজিকর কলেজে, জানি এত ঘোটালা হচ্ছে রিউনিয়নে, সব অল MBBS ডক্টর রিউনিয়ন হচ্ছে। উনি বললেন, আপনারা যে আমাকে ডেকেছেন আমার খুব ভালো লাগছে, আপনারা যে এতক্ষণ ধরে আমার কথা শুনছেন এটা আমার খুব ভালো লাগছে। কিন্তু মজা কি জানেন? আমি আমার বাড়িতে কথা বলবো, বউ শোনে না, ছেলে শোনে না, মেয়ে শোনে না, সব হেসে উঠলো। হাসবেন না, আপনার অ্যালোপ্যাথি ডাক্তার, তাকিয়ে দেখুন বাড়িতে আপনার বউ, মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমা হোমিওপ্যাথি বা কবিরাজি দেখাচ্ছে, হাসবেন না। ঠিক একইভাবে এই যে চিত্রটা বললাম, এতে ঝগড়াঝাটি হলো না, কোনো প্রবলেম হলো না, কোনো সংসারে অশান্তি হলো না, আমিও গিলে নিশ্চিন্তে থেকে গেলাম। কোথায় প্রবলেমটা হলো? কোনখানে প্রবলেমটা হলো? প্রবলেমটা হলো এইখানে, আমাকে যে ইগনোর করলো, আমাকে যে বুঝতে পারলো না, আমাকে যে আমার পা থেকে মাথা পর্যন্ত আমার ভিতরে একটা আমি আছি, সেই আমিটাকে যে চিনতে পারলো না। এই না চেনা, না জানা, না বোঝা শরীর থেকে আমার কাছ থেকে একটা শরীর সে নিয়ে নিচ্ছে। সেই শরীরটাকে যে নিল আমার বউ, তাকে চিনতে পারবে? তাকে জানতে পারবে কখনো? তাকে কখনো অনুভব করতে পারবে? একটি অদ্ভুত কাহিনী আমি শুনেছি। একজনের স্বামী মারা গেছে, উঠোনে তার মরদেহ রাখা আছে, খুব কান্নাকাটি, হাপুস রান্না কান্নাকাটি করছে। অল অফ এ সাডেন একজন সন্ন্যাসী, জ্যোতির্ময় সন্ন্যাসী বলছে, তুমি কাঁদছো কেন? বলছে, আমার স্বামী মারা গেছে। বলছে, চাদরটা উঠিয়ে দাও। উঠিয়ে দিল। আচ্ছা দেখো তো, মাথা থেকে পা পর্যন্ত তোমার বাবা যার সঙ্গে তোমাকে বিবাহ দিয়েছিল, শরীরটা একই রকম আছে কিনা? 2টো চোখ, 2টো কান, 2টো নাকের ফুটো, একটা ঠোঁট, দেখো তো মিলিয়ে দেখো তো পা পর্যন্ত। বললো, হ্যাঁ একই রকম আছে। তবে তো ডেবিট ক্রেডিট মিলে গেছে, ব্যালেন্স শিট। যে শরীরের সঙ্গে বিয়ে দিয়েছিল সেই শরীরটা তো তোমার সামনেই পড়ে আছে, কাঁদছো কি জন্য? তার বউ তখন চিৎকার, কি সন্ন্যাসী আপনি, মারা গেছে, কথা বলছে না, এই করছে না, আমার সাথে কোনো রকম ইন্টারাকশন নেই।
ও তাই বলো, তাহলে এর ভেতরে আরেকটা কুচ ছিল, যে তোমার সাথে কথা বলতো, যে তোমার সাথে ঝগড়া করতো, যে তোমাকে ভালোবাসতো, যার উপর তুমি রাগ অভিমান প্রকাশ করতে পারতে, তাহলে বলো এর ভেতরে একটা কুচ ছিল। তুমি তাকে কখনো কোনোদিন কোনো সময় দেখেছো? তুই ভদ্রমহিলা হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছে, দেখো দেখি, যাকে তুমি চেনোই না, যাকে তুমি জানোই না, যার সাথে তোমার কোনোদিন সাক্ষাৎকার ঘটেনি, তুমি তার জন্য শোক করছো, তার জন্য কাঁদছো। ঠিক এই কথাটা একটা বই আছে, নারীর নীতি, ওর মধ্যে আছে স্বামীর ধাতুর সাথে পরিচিত হওয়ার কথা, ওর মধ্যে আছে স্বামীর ধাতুর সাথে পরিচিত হওয়ার কথা। সমস্যাটা আমাদের ইন্দো পাকিস্তান, ইন্দো চায়না, ইন্দো আমেরিকা, ইন্দো বাংলাদেশ প্রবলেম নয়। যে জঙ্গি হয়ে জন্মে ভারতবর্ষে অনুপ্রবেশ করছে, সেও ঠিক একই প্রসেসে, আমি হিন্দু ব্রাহ্মণ সন্তান হয়ে যে প্রসেসে পৃথিবীতে দুটো পা রেখেছি, সেই মুসলিম জঙ্গিও একই প্রসেসে দুটো পা পৃথিবীর মাটিতে রেখেছে। প্রবলেমটা আমার আর তার জন্মানোর মধ্যে নয়, প্রবলেমটা তার অনেক আগে। আমার বাবা মা এবং তার বাবা মা কখনো তার বাবাকে ভালো করে বুঝতে পারেনি। ঠিক সাইমultaneously একটি মেয়ে তার বাপের বাড়িতে, দেখুন আপনারা তো বিবাহিতা মা আমার সামনে অনেকে দেখতে পাচ্ছি, আপনি আপনার মেমোরি রিকল করুন, যখন ছোট ছিলেন ফ্রক পরতেন, খিদে পেলে পরে মার আঁচল ধরে ঘুরতেন খিদে পেয়েছে, কিংবা উঠোনে বারান্দায় বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তেন, আপনার মা হাতে ডানা ধরে তুলে মুখে গিলিয়ে খাইয়ে দিয়েছে। যখন বিশ্রাম করতে ইচ্ছে করেছে বিশ্রাম করেছেন, দাবি আবদার বায়না সব বাবা বা মার কাছে বা ভাইয়ের কাছে করেছেন। যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছেন, সেই আপনিটা আপনি আছেন, কিন্তু আপনার আর একটা আমি ভেতরে যে বাস করছে, অবরুদ্ধ কপাট পড়ে গেছে। ইচ্ছে মতো খেতে পারবেন না, ইচ্ছে মতো ঘুমোতে পারবেন না, ইচ্ছে মতো শুতে পারবেন না, ইচ্ছে মতো দাবি দেওয়া আবদার কিচ্ছু বুঝতে পারবেন না, কাউকে বলতে পারবেন না, বললে নিন্দে হবে, এ বউটা ভালো না। আমি কিছুদিন আগে গিয়েছিলাম সৎসঙ্গে, গিয়ে বলে তোমার ছেলে তো বিয়ে হয়েছে, বৌমা কেমন? কিছু বললো না, ওখানে বসে বৌমা কেমন হয়েছে। তারপরে যখন বৌমার সঙ্গে দেখা হলো, আমি বললাম নতুন বাড়িতে এসছো, শ্বশুরবাড়ি কেমন? ব্যাস, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। এই যে ভাব এবং ভঙ্গি, এবার খুব সাধারণভাবে বুঝুন, খুব সাধারণভাবে বুঝুন। এইখানে যদি বীজ পড়ে, এখন যন্ত্র বেরিয়ে গেছে, রিক্টার বেরিয়েছে, সিসমোগ্রাফ বেরিয়েছে, এখন অনেক রকমের যন্ত্র বেরিয়েছে, অনেক রকমের, আমরা মেপে ফেলতে পারি। মানসিক যে বেরিয়েছে, এই এক একটা আচরণে ইলেকট্রোএনকেফালোগ্রাফি করলে পরে আমরা এক মুহূর্তে বুঝতে পারবো তার মস্তিষ্কের অবস্থা খুবই পর্যায়ে, মনিটর করে দেখাতে পারবো জায়ান্ট স্ক্রিনে। এইখানে যদি বাবা হয় মা হয় কেমন হবে, সমস্যাটা এইখানে। আচ্ছা, এই বিষয়ে আমাদেরকে, আমরা যে রাজি না, আমরা যে করবো না, তা কিন্তু একদম আমি কোথাও দেখিনি। আমি সারা দেশ ঘুরে বেড়াই, একদম গ্রাসরুট লেভেল থেকে যতদূর কল্পনা করতে পারেন ততদূর পর্যন্ত আমি ঘুরে বেড়াই। কেউ করবে না, ইচ্ছে করে না, এরকম আমি শুনিনি কখনো। প্রবলেমটা কোথায়? আমাদেরকে কেউ কখনো জানায়নি, আমাদেরকে কেউ কখনো বোঝায়নি, আমাদের হাত ধরে কখনো টান দিয়ে নিয়ে আসেনি। সেই জন্যতেই বেণীমাধবতলায় দিলীপ, কানু, আমার গুরু ভাইরা একত্রিতভাবে উৎসব করছে। সেই কারণেই তো করছি, জানানোর জন্য, বোঝার জন্য। এটাতে ভারতবর্ষে কী হবে, আমেরিকার কী হবে, বাংলাদেশ কী হবে, সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন আমার কি হবে। আজকে যার আবির্ভাব তিথি, আবির্ভাব দিবস 12 জানুয়ারি, একটা মজার কথা বলি আপনাকে। উনি একদিনকে বলছেন, কাকে বলছেন জানেন? হরি মহারাজকে। এই হরি মহারাজকে বলছেন যে হরি ওই বাজার থেকে দুটো জিনিস নিয়ে আসবে। যেই দুপা এগিয়েছে বলছে, শোনো শোনো, সব আনবে কিন্তু একটা জিনিস ছেড়ো না, ধরে রেখো। কি স্বামীজি? নিষ্ঠাকে ছেড়ো না, নিষ্ঠাকে ধরে রেখো। আর শোনো, নিষ্ঠাটা ধরে রাখতে বলছি কেন জানো? হয়তো তুমি গঙ্গার উপরে যাচ্ছ, যখন ফিরছো তখন সারি বান এসছে। আরে গরু কিনতে বললাম, গরু কিনে ফিরছো, গরু কিনতেই বলেছিলেন, সারি বান এসছে। এই বানে গরু কিন্তু ডুবে ভেসে যাবে না, সে চলে যাবে, তুমি কিন্তু হারিয়ে যাবে সারি বানে। তুমি একটা কাজ করো, ওই নিষ্ঠা যদি থাকে না, গরুর ল্যাজটাকে ভালো করে শক্ত করে ধরে রেখো, ওই ল্যাজ ধরে কিন্তু পার হয়ে যাবে পারে। যথারীতি অনেকে গরু কিনতে দিয়েছেন, গরু কিনেছেন, সারি বান এসছে, ভেসেছেন, এবং স্বামীজির কাছে এসে হরি মহারাজ বলছে, একদম ঠিক বলেছো তুমি। বলে কি? আমি গরুর ল্যাজ ধরেই পার হয়েছি। কেন গো?
আরে সরাসরি বানের মধ্যে গরু মরেছে, আমিও ভাসি, গরুও ভাসি, কিন্তু গরু ডোবে না, আর গরুর ল্যাজ ধরে আমিও ডুবি না, গরুও পাড়ে উঠলো, এক সময় আমিও পাড়ে উঠলাম। স্বামীজি বলছেন, ঠাকুর এই কথাটা আমাদের বারবার বলতেন, নিষ্ঠা ছাড়তে হয় না, নিষ্ঠা কখনো ত্যাগ করতে হয় না, কোনো বিষয় না। আপনি রান্না করছেন, কখন বকেছেন, কখন মুখ ঝামটা দিয়েছে, কখন গাল করেছে, কখন ছেলে কথা শোনেনি, মুখের উপরে দুটো ছড়ে দিয়ে গেছে কথা, রান্না করছি আর ভাবছি, রান্না করছি আর ভাবছি, রান্না করছি আর ভাবছি। আসলে ঠাকুরের একটা বাণী দেখুন, অন্নে জানিস মন বয়, অন্ন মাফিক প্রবৃত্তি হয়। ঠাকুর অনুকূলচন্দ্রের লীলায়িত জীবনকে যদি আমরা না স্পর্শ করি, ঠাকুর অনুকূলচন্দ্রের মাধুর্য মণ্ডিত লীলাকে যদি না প্রত্যক্ষ করি, ওই কারণেই বলা হয় লীলা কীর্তন। লীলা কীর্তন যদি না শুনি, আমরা অনেক সময় তথ্য এবং তথ্য পরে বুঝতে পারবো না। ঠাকুর বসে আছেন, নব দম্পতি, তার মা বাবা নিয়ে এসছে, ঠাকুরকে বলছেন যে আমার ছেলের বিয়ে দিয়েছি বাবা, এই নতুন বৌমা আপনি একে প্রণাম করতে নিয়ে এসছি। কি বললেন জানেন উনি? উনি সঙ্গে সঙ্গে ঝুঁকেই বলছেন, ছেলেটাকে বলছেন, তুই এক কাম করবে পারবো? বলে কি কাজ? বাড়িতে যাই তোর বউকে রাগায় দিবি। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে যাই বউকে রাগায় দিবি, আর রাগায় দিয়ে এসে রান্নাঘরে রান্না করবে পাঠাবো, বুঝেছিস? সেই রান্নার যে টেস্ট, যে স্বাদ, এইখানে ধরে রাখবো। আর তারপরে মাস্টার বাদে একেবারে বেড়ায় টেড়ায় উপহার টুপহার দিয়ে ফুলের মৌতাত মেজাজ করে আবার রান্নাঘরে রান্না করবে পাঠাবে। ঠিক এইটুকু যখন ঠাকুর বলেছেন, নতুন বউ আঁচলটা মুখের কাছে ধুয়ে এরকম চেপে ধরে হাসতে হাসতে, ঠাকুর আগে রান্না ভালো হবে না, ঠাকুর আগে রান্না ভালো হবে না। ঠাকুর ঝুঁকে কি বলছে, কে ভালো হবে না কে, আর আগে যে ডেকে ডেকে রান্না করবে। ঠাকুর বলছে, মানসিক বোঝে না সাদা কয় কেটা, সব টনটনে জ্ঞান। রাগলে শুধু রান্না খারাপ হয় না, চিন্তা খারাপ হয়, তাকানো খারাপ হয়, মুখের ভাষা খারাপ হয়, হাঁটা খারাপ হয়, সিদ্ধান্ত খারাপ হয়, ব্যবহার খারাপ হয়, আচরণ খারাপ হয়, সব খারাপ হতে হতে থাকে। রাগলে শুধু রান্না খারাপ হয় না। তাহলে এইরকম একটি মনোবৃত্তি সম্পন্ন জীবন একদিনে ফুস করলাম, একটি পিসি সরকারের ম্যাজিক, জাদু খেলা, যে ফুস করলাম চলে আসলো দিনটা, এই যে বক্সটা দেয় যেদিকে গোল করে দিন তো এক্ষুনি। পিসি সরকার আমাদের চোখের ভ্রম দিয়ে এই মাইকের এই সমস্ত চ্যানেলটাকে গোল করে দিতে পারবে, আমি আপনি পারবো না। জীবনে গোল হবেই না, যখন সরকার চলে যাবে তখন তো বেরোই আছে। আসলে জীবনটা ঠিক সেরকম, ইচ্ছে করলে সব কিছু করে দেওয়া যায় না, চাইলেই হয় না। এখানে দেবতার বিগ্রহ আছে, খুঁটুন না, মাথা খুঁটুন দিনের পর দিন, যে কোনো দেবতার বিগ্রহের কাছে গিয়ে মাথা খুঁটুন দিনের পর দিন, ইচ্ছে করলে হবে না। মিরাকেল কখন এক্সাম্পল হতে পারে না, মিরাকেল কখন এক্সাম্পল হতে পারে না। বিজ্ঞান এবং আদালত মিরাকেলকে বিশ্বাস করে না, বিজ্ঞান প্রমাণ চায়, বিজ্ঞান প্রমাণ চায়, আদালত ও সাক্ষী চায়, তা নাহলে বিশ্বাস হয় না, তা নাহলে বিশ্বাস অসম্ভবপর নয়। এই জন্য ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনকে লীলায়িত মাধুর্যকে দর্শন করতে হয়। তিনি কি বললেন জানেন? মা ছেলে ঝগড়া করছে, তার নাম কালীষষ্ঠী মা। আজকে শুনলাম কালিদাস মজুমদার যার লেখা শ্রী শ্রী ঠাকুর ও মায়েরা থেকে পাঠ করা হচ্ছিল। কালীষষ্ঠী মা এবং তার ছেলে সুরেশ দা ঝগড়া করছে, ঝগড়া করতে করতে দুজনে ঠাকুরের কাছে আসছে। দেখুন কি করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হয়। ঠাকুর তিনটে শব্দ বলতেন, নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান। তিনটে শব্দ বলতেন, নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান। কি করে করতে হয় দেখুন, তার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। যখন কালীষষ্ঠী মা তার ছেলেকে নিয়ে আসছে, ঠাকুর বলছেন, এই কালীষষ্ঠী তোর হাঁটা দেখে মনে হচ্ছে একটা বড় মাপের আকাম বাঁধা আছে, তোর আকাম মানে ওকে এই করছে, ও শোনে না, ও আমাকে এই করছে, আমিও শুনতে চাই না, অন্যায্য কথা করছে। দুজনে তোল ঝগড়া ঠাকুরের সামনে, মা আছে, ঠাকুর শুনছেন এবং সাইমultaneously দেখছেন, কোনো ইন্টারাকশন করছেন না। কিছুক্ষণ বাদে ঠাকুর হঠাৎ তিনবার এই শব্দটা উচ্চারণ করলেন, যেটা সপ্তশতী চণ্ডী শ্লোকের মধ্যে আছে। তিনবার শব্দটা উচ্চারণ করলেন, মহামায়া প্রভাবে না, মহামায়া প্রভাবে না, মহামায়া প্রভাবে না। এই তিনবারের বার সুরেশ দা রিয়াক্ট করে বলে, দৌড় ছাড়ুন তো ঠাকুর, মায়াই যেতে চাই না তার মহামায়া। এই তো সারা ঠিক ধরেছিস তুই। দেখুন, যে বিষয় নিয়ে গন্ডগোল হচ্ছিল একটুখানি স্পট থেকে সরে এসছে, একটু ডাইভার্ট হয়েছে। যতটা কনসেন্ট্রিকলি ঝগড়া করছিল ঠিক ততটা এক্সেন্ট্রিকলি বাইরে চলে এসছে, পরিধির বাইরে বার করে নিয়ে এসছেন। তারপরেই বলছেন, তুই তো সারা ঠিক ধরে ফেলেছিস, মায়া কাক জানিস? মায়া মানে এই আমার বাড়ি ঘর, এই যে মার সাথে ঝগড়া করছিলাম, এইসব কিন্তু মায়াই। মার সাথে টাকাটুকি করছি, টাকা পয়সা নিত, মায়া তো। ঠিক বলেছিস, মায়া মানে কি জানিস? লিমিটেশন, পরিমাপিত করা। মাপ
মা কি কয় জানিস? মা একমাত্র যে তোর বাপের থেকে তোর পরিমাপিত করেছে। মানুষ কাজ কয় তুই জানিস? কথাটা একদম কোথায় ঝগড়া হচ্ছিল আর কোন জায়গায় আস্তে আস্তে ফ্লাইওভার দিয়ে নিয়ে চলে আসছেন, এসেই বলছেন মানুষ বলতে বোঝা যায় এ সিরিজ অফ আইডিয়াস, একটা ভাবের মহামিছিল। আর মানুষ হচ্ছে একটা বান্ডিল অফ কমপ্লেক্স, অনেকগুলো প্যাশন কমপ্লেক্স প্রবৃত্তির একটা বান্ডিলের নাম হচ্ছে মানুষ। তা তোর মা, তোর বাপের তো বহু রকম ভাব। তোর মা ওই সময় তো গ্রহণ করার সময় যে ভাবটা গ্রহণ করেছিল সেটাই শালা তুই। আমার মাও যে ভাবটা গ্রহণ করেছিল তাই শালা আমি। সবাই আমরা তাই। কিন্তু এখন তুই হচ্ছিস তোর বাপের সেই ভাবের বাস্তব রূপ। তুই যদি এখন ঝগড়া করিস, কার সাথে করা হবে না কত? তোর বাপের সাথে তোর, তোর মার সাথে তোর। তা যদি করবে চাষ কর। না না না, এখন আমি বুঝতে পেরেছি ঝগড়া করাটা ঠিক হয়, পরিস্থিতি কন্ট্রোল জায়গা। আমি পারি না। কেন পারি না? আমি আইডেন্টিফাইড হয়ে যাই। আমি পারি না, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমি আইডেন্টিফাইড হয়ে যাই। ঠাকুরের বড় মেয়ে, যার পাঁচালি পাঠ করা হলো এখানে মাতৃ সম্মেলনে শুনলাম, সাধনাদি হিমায়তপুরে ঠাকুরের কাছে বসে আছে। ঠাকুর বলছে ওই দেখ ঝগড়া করতিছে, তুই যা থামাই দিতে পারবো? বলে হ্যাঁ যা। তো এই হিয়ারিং রেঞ্জের মধ্যে ছুটে গেছে। যখনই গিয়ে বলছেন তখন সাধনাদিকে কি বলেছেন জানি না, সাধনাদি ফট করে বলল কি বললে? ঠাকুর এখান থেকে যাস শালা। সাধনাও আইডেন্টিফাইড হয়ে গেল। আমরা আইডেন্টিফাইড হব, আমরা কোথাও না কোথাও আটকে যাব, কোথাও না কোথাও পড়ে যাব। আমি যদি কোনো গভীর পুকুরের জঙ্গলে সাঁতার না জেনে পুকুরের মাঝখানে পড়ে যাই, আর আপনি 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 পাড়ের থেকে একটা মোটা দড়ি যদি গাছের গোড়ায় বেঁধে আমাকে ছুড়ে দিয়ে এবার ধরে এগিয়ে আসুন, আমি কিন্তু ওই দড়িটা ধরে একটু একটু করে পাড়ে উঠতে পারবো। ঠিক বলছি তো? সাঁতার না জানলে আমি পাড়ে উঠে আসতে পারবো। আমার সঙ্গে সেই দড়িটা কই? কাকে দেখবো? বিবেকানন্দ? বিবেকানন্দ কাকে দেখবো? শ্রীরামকৃষ্ণ? আপনি যান বেলুড় মঠে, আজকে আপনাকে একটা তথ্য দিচ্ছি, গত 10 বছরে বেলুড় মঠে 112 জন সাধু এবং সন্ন্যাসী দেহত্যাগ করেছেন। আর গত 10 বছরে বেলুড় মঠে সন্ন্যাসী হিসেবে 46 থেকে 50% সন্ন্যাসী জয়েন করেছে। রেশিওটা দেখুন। বেলুড় মঠে যে আমি যাব, সন্ন্যাস গ্রহণ করবো, হোয়াট ইজ দ্য কম্প্যাক্ট, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট ইন আওয়ার সোশ্যাল লাইফ? কোথায় খুঁজে পাচ্ছি? কাগজ খুলুন দেখুন চোর চুরি, দূরদর্শন করুন দেখুন পরস্পরকে গালাগাল করছে। কি রাজনীতি, কি কি সমাজনীতি প্রত্যেক ক্ষেত্রে দেখুন করছে। এগুলো জন্মাচ্ছে কোত্থেকে? ঠাকুর অনুকূল চন্দ্রের সিগনিফিকেন্সই হচ্ছে তিনি একদম রুট, একদম গোড়ার জায়গায় হাত দিয়ে বলছেন জনন শুদ্ধি না হলে পরে রাষ্ট্রযন্ত্র কখনো ঠিক হবে না। তিনি তার বাণীতে বলছেন নগর আছে, নাগরিক নেই। নাগরিক কোথায়? আপনি এই মানুষটি দমদম স্টেশনে গিয়ে পান বা গুটখাকে পিক করে ফেলে দিল স্টেশনের মধ্যেই। ওই লোকটাই যখন মেট্রোতে গিয়ে যাচ্ছে পানির পিক ফেলতে পারছে, বড় করে হয় গিলতে হবে, নাহলে মুখরম করে যেতে হবে। ফেললে সিসি ফুটেজে ধরবে, নেক্সট স্টেশনে নামলে ওকে অ্যারেস্ট করবে অথবা ধরে ফেলবে। তাহলে লোকটার নিয়ন্ত্রণের ক্ষমতা নেই কি করে বলি? এই লোকটা ওপরে দমদম সার্ফেস ট্রেনের মধ্যে পিক করে পিকটা ফেলে দিল, এই লোকটাই আর পান খাচ্ছে না, গুটকা পকেটে নিয়ে নাড়াচাড়া করছে, মেট্রো থেকে বেরিয়ে গিয়ে খাচ্ছে। তার নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা আছে। এখানে শাসন করছে, এই শাসনটা আপ টু মেট্রো পর্যন্ত, মেট্রো এরিয়া পর্যন্ত শাসনটা চিরন্তন না। কিন্তু যারা বিবাহিতা মা, যেসব বিবাহিতা মা আমার সামনে বসে আছেন, আপনারা যদি দেখেন যে আমার পরিবারের কেউ অসুস্থ, আপনারা ফুট করে এখান থেকে হোম ডেলিভারি নিতে পারবেন না। আপনার হাত পা কাটা যাক, মান থাক, মর্যাদা থাক, আপনি প্রাণপণে পতির জন্য সেবা করবেন। এখানেও শাসন আছে, নিয়ন্ত্রণ আছে, কিন্তু সেটা আউট অফ ল। আর ওটা হচ্ছে আউট অফ শাসন। গভর্নমেন্ট আমাকে শাসন করছে বলে বাধ্য হচ্ছি। বাধ্য করে ঠাকুর কি বলছেন? বাধ্য করে কাউকে সুনীতিকে সুনিষ্ট করা যায় না। সর্বতভাবে যে নিজেকে নিবেদন এবং সমর্পণ করে সেই নীতিকে আত্মীকৃত করতে পারে। তাই ঠাকুর কাউকে বাধ্য করতে চাননি, কাউকে বাধ্য করতে চাননি আমার দীক্ষা নাও, আমার দীক্ষা নাও, আমার দীক্ষা নাও, না, নেভার, কখনো বলেননি। তিনি বলেছেন যে দীক্ষা প্রয়োজন, কিন্তু সিদ্ধান্ত তুমি গ্রহণ করো। সোহম বলছিল সিদ্ধান্ত তুমি গ্রহণ করো, তুমি গ্রহণ করো, আমি দীক্ষা নেব কি নেব না। উইদাউট দীক্ষা, উইদাউট ইনিশিয়েশন, আমি জানি না এমন কোনো বিজ্ঞান আছে কি না, আমার জানা নেই, কোনো বিজ্ঞানীও জানে না, কোনো বিজ্ঞানীও জানে না, আর কোনো শাস্ত্রকারও জানেন না দীক্ষা গ্রহণ করা ছাড়া
একটা মানুষ একটু বিল্ড আপ ফ্রম উইদিন, ভেতর থেকে আমি কী করে বেড়ে উঠবো, এত নিখুঁত কম্পাস না থাকলে পরে আমাকে নিখুঁতভাবে কেউ ঠিক করে দিতে পারবে না। আজকে যুগ সমস্যার আরও অনেক সমস্যা, কৃষি আছে, শিল্প আছে। ঠাকুর হেভি ইন্ডাস্ট্রি পছন্দ করেননি কখনো, তিনি কটেজ ইন্ডাস্ট্রিকে এনকারেজ করেছেন। ঠাকুর কেমিক্যাল সার কখনো পছন্দ করেননি, তিনি জৈব সারটা পছন্দ করেছেন। ঠাকুর এডুকেশনের ক্ষেত্রে সেম সিলেবাস কখনো পছন্দ করেননি, তিনি পছন্দ করেছেন মেয়েদের মধ্যে আলোচনা প্রসঙ্গে পড়ে দেখবেন, তার মধ্যে বলছেন মেয়েদের শরীরে কিছু কিছু অর্গান প্রমিনেন্ট, ছেলেদের শরীরে সেগুলো লেটেন্ট ডরমেন্ট। আবার ছেলেদের শরীরে কিছু কিছু অর্গান প্রমিনেন্ট, মেয়েদের শরীরে সেই সব অর্গান লেটেন্ট ডরমেন্ট হয়ে আছে। সুতরাং শিক্ষা ব্যবস্থা একই রকম হতে পারে না। শিক্ষার ব্যবস্থা সিলেবাস, মেয়েদের মধ্যে যে পরিরক্ষণ, পরিপোষণ, পরিবর্ধন, পরিচর্যাশীলতা আছে পুরুষের মধ্যে নেই। একটা সংসারে যদি পুরুষ নড়বড়ে হয়, একটা মা যদি ঠিক থাকে সংসার চালিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু একটা সংসারে যদি মা নড়বড়ে হয়ে যায়, পুরুষের পক্ষে বাচ্চাকে খাওয়ানো, দাওয়ানো, ঘুম পাড়ানো, রান্না করানো, ঘর মোছা অসম্ভব হয়ে দাঁড়ায়, প্রাণের ওপর দিয়ে চলে যায়, বেশি দিন বাঁচে না, বেশি দিন বেঁচে থাকা সম্ভব না। সুতরাং এই মায়ের ভিতরে যে শক্তি, দেখবেন যত শক্তি আমাদের মিলিটারি ডিপার্টমেন্টের যত শক্তিশালী অস্ত্র সম্ভার রয়েছে, অত্যন্ত 30 স্তরের করিডরের মধ্যে ভেতরে ভরা আছে, 3টে স্তর দিয়ে ঘেরা আছে। আপনি চাঁদিপুর যান, চাঁদিপুর মিলিটারি বেসে যান, আপনি ভাইজাগ যান, আমাদের নৌসেনার হেডকোয়ার্টারে যান, আমি গেছি বলে বলতে পারছি, 3 স্তর দিয়ে ঘেরা আছে। আর আমার জাতি যেখানে জন্ম নেবে, আমার প্রাণ যেখানে জন্ম নেবে, সেখানে বেশ করেছি প্রেম করেছি করবোই তো। হ্যাঁ, আশ্চর্য বিজ্ঞান তো। আমার জাতি যেখানে আমি জন্মাবো, যেখানে আমার প্রজন্ম জন্মাবে, সেখানে যা খুশিতে বিয়ে করবো, যেমন ইচ্ছা ভালো করবো, আবার চলে গেল হয়। আর মজার কথা বলি, আমার এক বন্ধু আর.এন. দত্তা হাইকোর্টে কাজ করে, হাইকোর্টের অ্যাডভোকেট, খুব প্রফাউন্ড অ্যাডভোকেট। সে একটা মামলা নিয়ে আমাকে বলতে, জানো পড়ো, আমি একটা অদ্ভুত মামলা করলাম। আমি কি বলে, 16 বছরের প্রেম, 16 দিনের ডিভোর্স। আমি সে কি বললো, হ্যাঁ। আমি ওকে জিজ্ঞেস করলাম, আপনি ডিভোর্স করছেন কেন? বলে, নাক ডাকার জন্য। শুনেছেন? আমি জীবনে শুনিনি নাক ডাকা। বলে, হ্যাঁ, আমি তো প্রেম করেছি পার্কে, সিনেমা হলে, থিয়েটার হলে, এখানে ওখানে সেখানে টুকটাক, কিন্তু পাশাপাশি বালির সাথে কখনো শুইনি। ওরে বাবা, এই যেন 5 horse পাওয়ারের জেনারেটর চলছে, পাশে শুয়ে ভর ভর। আমি পালমোনোলজিস্ট দেখিয়েছি, চেস্ট দেখিয়েছি, আমি মেডিসিনের ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুতেই না ডাক। বলে, এটা জেনেটিক্যাল। আরে বাবা, কি সর্বনাশ! আমি ঘুমোতে পারি না, ওকে এখানে ওখানে সেখানে দিয়ে আমি নানান জায়গায় থেকেছি। আমি মরে যাবো এভাবে থাকলে, দিনের পর দিন না ঘুমোতে ঘুমোতে মরে যাবো বলে বাধ্য। আমি খুব ভালোবাসি, কিন্তু ডিভোর্স নিতে বাধ্য হয়েছে। আরে আশ্চর্য! চিন্তা করে দেখুন তো, থেকে 16 বছরের প্রেম, 16 দিনে থাকার পরে ঠাকুর বলতে, তুমি তোমার স্বামীর ধাতুর সাথে পরিচিত হও। একটা অদ্ভুত কথা বলি, হিটলারকে আমরা সব নিন্দা করি, একলা হিটলারকে। হিটলার ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে একদিন বসে আছি, কথোপকথনের মধ্যে ঠাকুর ঠিক এভাবে কথাগুলো বলতেন। আমি শুনেছি একটা বরফের স্ল্যাবের ওপরে হিটলারের বাবা খালি পায়ে শীতকালে হিটলারের মাকে দাঁড় করিয়ে, ছোট যে ব্যাটন থাকে, ব্যাটন দিয়ে র্যান্ডাম চার্জ করেছে। হিটলার ওটা দেখতে দেখতে আঙুল হাত মুঠ করে, কিন্তু বাবাকে কিছু বলার ক্ষমতা, শক্তি, সাহস তখন ছিল না। চলে যাওয়ার পর হিটলারের মার কাছে হিটলার বলছে, আমি আমার বাবাকে ট্রিট করব ঠিক তোমাকে যেমন ট্রিট করেছে। এই নৃশংসতা জন্মে গেল। যে নৃশংসতার পরিণতি আমরা দেখলাম, গিলোটিন, গ্যাস চেম্বার, জার্মানির নাৎসি বাহিনী যে নৃশংসতা আমরা দেখলাম, ঠিক ওই নৃশংসতা যখন হিটলারের মা কী করলো জানেন? হিটলারের গালে সপাটা একটা চড় মেরে বলেছিল, আমি না, উনি বলছেন, এটা আলোচনা প্রসঙ্গে প্রিন্ট করা, উনি বলছেন যে হিটলারকে মেরে বললো, আমি যদি তোমাকে কোনো কাজ করতে বলি, তুমি যদি না করো আমি কি করবো? শাসন করবে। তোমার বাবাও আমাকে কিছু করতে বলেছিলেন, আমি করিনি বলে আমাকে শাসন করেছি, তুমি কি ট্রিট করবে? ঠিক পাশাপাশি ঠাকুরের যে বাণী, আমাদের এখন এই মুহূর্তে যা হয়ে গেছে, পাস্ট, এখন তার কিছু করতে পারবো না। আমি জন্মে গেছি, বড় হয়ে গেছি, 80 বছরের কাছে কিছু বয়স আমার। এখন আপনি আমাকে জ্ঞান দিন, উপদেশ দিন, যাই দিন, আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। 15 দিনে কাশুন দিকে এটা সম্ভব নয়। আমাকে বলুন এখন, জাস্ট এখন, এই মুহূর্তে সময় থেকে, এখন থেকে আমি কি করতে পারি? ইয়েস, আমি আপনাকে সেটা ব্রিফ করছি। আমি আপনাকে সেটুকু বলে আমার কথা আমি শেষ করবো। এখন এই মুহূর্তে বেনিমাধবতলায় যে উৎসব হচ্ছে, আমি এই উৎসবে আমন্ত্রিত হয়ে এসেছি, বা নিজে থেকে এসেছি, বা স্বেচ্ছায় এসেছি।
এই মুহূর্তে যে সব কথা এতক্ষণ আপনি বললেন, আমাকে আপনি বলুন যে এই মুহূর্ত থেকে আগামী যে কদিন পৃথিবীতে থাকবো আমি কি করতে পারি। ইয়েস, আমি এখান থেকেই বলে যাচ্ছি, আমার কথা শেষ করবো এখানে। আজকে এখন আমার ঘড়িতে 6:30 বাজে। আগামীকাল নিজের বাড়িতে কাঠের প্ল্যাটফর্ম, চৌকি, বেঞ্চি, চেয়ার যাই হোক, যেখানে আপনি ভালো করে বাবু হয়ে বসতে পারেন, আজকে ওখানে বসুন। আজকে 12ই জানুয়ারি আপনার বাড়িতে আপনার নিজের বিছানায় চৌকি কাঠ হওয়া, যে লোহার স্টিলের নয়, কাঠে, নন কন্ডাক্টর কোনো কিছুতে আপনি সোজা হয় বসুন। আপনার মেরুদণ্ড, স্পাইনাল কর্ডটাকে সোজা রাখুন। আর আমার কাছে যেমন একটা চাদর আছে, এরকম সাদা ধবধবে চাদর হতে পারে, ধুতি হতে পারে, যাই হোক সাদা হওয়া চাই, সমস্ত শরীরটাকে ঢেকে ফেলুন। দুটো হাঁটুতে চিনচিন করতে পারে, দুটো হাঁটুর গোড়ায় বালিশ দিয়ে আরাম করে বসুন। মাজার কাছে কোমরে লম্বসাক্রাল পজিশনে একটা ভালো বালিশ দিন। ঘড়িতে, মানে ঘড়ি না হোক, আপনার প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মোবাইলে 10 মিনিট থেকে কি 15 মিনিট আরাম দিন, স্ট্রেট বসুন। যারা গুরুদেবের দীক্ষা পেয়েছেন, পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বীজবন্ধ যারা পেয়েছেন তারা বীজবন্ধ জপ করবেন। যারা যে গুরুদেবের দীক্ষা পেয়েছেন গুরু প্রদত্ত বীজনাম জপ করবেন। আর যারা দীক্ষাই নেননি, কিচ্ছু করেননি, জাস্ট ওম জপ করবেন, ওম জপ করবেন 15 মিনিট করে রেগুলার করুন। আজকে 12 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। 12 এপ্রিল দাঁড়িপাল্লা যেমন আমরা ওজন করি না, নিজেকে একবার ওজন করে দেখবেন। আগের ব্যবহার, দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, খারাপ আচরণ, অশান্তি কতটা হজম করতে পারতেন কি পারতেন না, 3 মাস পরের আপনি কতটা হজম করতে পারছেন, গ্রহণ করতে পারছেন। ব্যাস, এই ভেতরে শক্তিটা আপনার আছে। উৎসবের তাৎপর্য হচ্ছে এই শক্তিটাকে ঊর্ধ্বগামিনী আসক্তিতে অনুপ্রাণিত করে তোলা। উৎসবের তাৎপর্য হচ্ছে নিম্নগামিনী আসক্তি থেকে ঊর্ধ্বগামিনী আসক্তিতে উদ্বুদ্ধ, অনুপ্রাণিত, উৎসাহিত করে তোলা। আমার গুরু ভাই কানু, আমার গুরু ভাই দিলীপ, আরও গুরু ভাই, আমি নাম জানি না, মুখ চিনি, এরা সবাই একত্রিতভাবে আজকে সে আয়োজনটা করেছে আপনাদের কাছে। জ্ঞান দেওয়ার জন্য নয়, উপদেশ দেওয়ার জন্য নয়। কেন? আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে হিন্দু নিধন হচ্ছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে হিন্দু বিতরণ হচ্ছে, আর আমাদের দেশেও একের পর এক অনুপ্রবেশ করে যাচ্ছে। এটা রাজনৈতিক ফয়সালা নয়, এটা জীবনের ফয়সালা। এটা রাজনৈতিক মেরুকরণের যুদ্ধ নয়। এখানে আমরা এসেছি ভালো মানুষ যদি পৃথিবীতে ক্রমাগত অবতীর্ণ হতে থাকে, অথবা আমি যদি ভালো হতে থাকি। এই যার প্রতিকৃতি বিবেকানন্দ, উনি বলছেন, তুমি তোমার ঘরে নিভৃতে কোণে বসে একান্তে শুদ্ধ চিন্তা করো, শুদ্ধ মনন করো, তোমার শ্বাস প্রশ্বাস পৃথিবীকে প্রভাবিত করবে। সুতরাং আমরাও যদি এখানে বসে কিছু মানুষ আমাদের ঘরে গিয়ে এই পরিচর্যা অভ্যাস যোগ শুরু করি, একদিন নিঃসন্দেহে পৃথিবী ভালো হবে। এটুকুই আমার কথা। কেননা একটা বিড়ালের গায়ে আপনি কিছুক্ষণ হাত দিন, আপনার পায়ে ঘুরবে। একটা গরুর গলায় আপনি রাস্তায় ভিতরে করে হাত দিন, গরুটা গলা বাড়িয়ে দেবে। আমার একটু বুঝতে অসুবিধা হয়নি। 2:45 মিনিট থেকে এখন 6:30 পর্যন্ত আমার মায়েরা, আমার দাদারা, আমার গুরুজন, আমার গুরু ভ্রাতা, সতীর্থ, সবাই পরমাত্মীয়রা এতক্ষণ একদম একটা কথা না বলে চুপ করে আমার কথা এতক্ষণ শুনলেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের যে আত্মীয়তা, এটা বিড়াল গরু যদি বুঝতে পারে, 2 পায়ের উপর দাঁড়িয়ে থাকা মানুষ হিসেবে আমিও বুঝতে পারি। এটা মাথায় করে নিয়ে আমি বাগেরহাটি রওনা হব। আর আমার গুরুদেবের চরণে প্রার্থনা করব, ভালো থাকবেন। ভালো না থাকলেও বলবেন আমি ভালো আছি, খুব খারাপ থাকলেও বলবেন আমি ভালো আছি। আর দুর্যোগ, দুর্বিপাক, সংকট ভয় পাবেন না, কখনো ভয় পাবেন না। দুর্যোগ, দুর্বিপাক, সংকট, সমস্যা যাই আসুক, আই থিঙ্ক আই ক্যান, আমি ওভারকাম করবই করবো। ভেতরেই শক্তি দেওয়া আছে। এটা করতে করতে দেখবেন আস্তে আস্তে আমার ভেতরে নতুন আমি, নতুন জীবন, নতুন মানুষ। সবাই ভালো থাকবে। আমি উচ্চারণ করি এই সিয়ামিনায় দাঁড়িয়ে থেকে, এই বিষ বারুদের মধ্যে, এই বিশাল দ্বন্দ্ব এবং বিদ্বেষের মধ্যে উপনিষদের মন্ত্র উচ্চারণ করি, আমাদেরকে স্নান করিয়ে দিই। ও মধুবাতা হৃদয়তে মরিষ্করন্তি সিন্ধবা মাধিন্য সন্তোষোধি মধুনদ্দামুদোষসা। ও মধুমৎ পার্থিবং রজঃ মধুদ্রৌরস্তোনো পৃথো
मधुमानो वनस्पति मधुमांगस्तु सूर्यः माघे गावो भवन्तु न ओम मधु ओम मधु ओम मधु ओम कस्याशतो मदानं मंहिष्य मत्सन्धस्य धीराचिदरुदेवुषु ओम अविशूना शके नामोऽभृता जरित्रिनं शतं भवासो देवी ओम दौ शान्तिः अनन्तरिक्षं शान्तिः आपायः शान्तिः सर्वरोगाय शान्तिः सर्वग्रहाय शान्तिः औषधाय शान्तिः ब्रह्म शान्तिः क्षमा शान्तिरेधि गतिर्भक्ता प्रभु प्रेष्ठा ईश्वर पुरुषोत्तमः आब्रह्म स्तम्भो वृद्धाता सद्गुरुस्त्वं नमस्ते ओम शान्तिः ओम शान्तिः ओम शान्तिः। সবাই জয় জয় কাঠু, সবাই ভালো থাকুন। জয়।